কয়েকজনের কাছে দেশ পরিচালনার ক্ষমতা দিতে ১৫ বছরের আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থান হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকার বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়েও প্রশ্ন তুলেন তিনি। আশুলিয়ায় দলের সমাবেশে তারেক রহমান আরও বলেন, সরকারের ভুল সিদ্ধান্তে গণতন্ত্র উত্তরণের পথে তৈরি হতে পারে সংকট, মাথাচাড়া দিতে পারে পতিত স্বৈরাচার। ২৪শে জুলাই আগস্টের কোটা সংস্কার আন্দোলনে স্বৈরাচারের বুলেটের সামনে বুকটি দিয়ে দাঁড়ায় আপামর ছাত্র জনতা। এক পর্যায়ে পতন হয় শেখ হাসিনা সরকারের। ঠিক সেদিনই আশুলিয়ায় ছাত্র জনতার মিছিলে অতর্কিত গুলিতে নিহত ৬ জনের মরদেহ পুড়িয়ে দেয় পুলিশ। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এমন অসংখ্য বীর ছাত্র জনতাকে স্মরণ করে সাভারে সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। শুরুতে জুলাই আগস্টের নারকীয় হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গণঅভ্যুত্থানে নিহতদের স্বজনরা। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, ভারতে বসে অডিও বার্তায় দেশের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে শেখ হাসিনা। গোটা জাতি হাসিনার বিচার চায়, ভারত তাকে আশ্রয় দিয়েছে। আপনারা দেখেছেন যে সেখান থেকে সে বিভিন্ন অডিও ভার্সনে, কথায়, ভিডিওতে এখানে আবার বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন রকম সেই প্রভোকেশন, উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, এত বছরের আন্দোলন সংগ্রাম কয়েকজনের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে নয়। দেশের সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়ার জন্য ১.৫ দশক ধরে নিশ্চয়ই আন্দোলন অব্যাহত রাখেনি, কিংবা জুলাইয়ের গণঅভ্যুত্থানেও শহীদ হননি। আহ্বান জানান, সরকারের ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ ও উগ্রবাদ মাথাচাড়া দিয়ে না ওঠে, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার। ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এ সময় সুষ্ঠু নির্বাচনের দাবিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানান তারেক রহমান। পরিস্থিতির একটি চিত্র সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। যেকোনো অকেশনে বহনে বা সংরক্ষণে নিশ্চিন্তে ব্যবহার করুন নানান সাইজের আরএফএল কার্গো বক্স। জায়গা হিউজ, অনেক ইউজ। ৫ই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দিলে ফ্যাসিবাদ বিরোধী সবাইকে নিয়ে নিজেরাই ঘোষণাপত্র দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। আর জুলাই সনদকে আইনি ভিত্তির মাধ্যমে বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে জামায়াত। জুলাই সনদের খসড়ায় বিএনপি একমত হলেও এর আইনি কাঠামো নিয়ে প্রশ্ন তুলছে দলটি। এদিকে জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, আজকের মধ্যেই জুলাই সনদের চূড়ান্ত পর্যায়ে যাওয়া যাবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার বেলা ২টার পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। পরে ২২তম দিনের বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, নারী প্রতিনিধিত্ব সহ ১৪টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে। বৃহস্পতিবারের মধ্যেই জুলাই সনদের চূড়ান্ত পর্যায়ে যাওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। জুলাইয়ের ৩১ তারিখে জুলাই সনদের ঐকমত্যের জায়গাগুলোর সমস্ত আলোচনা আমরা শেষ করব, এটা আমাদের লক্ষ্য। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। রাজনৈতিক দলগুলোর থেকেও সেরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারা সহযোগিতা অব্যাহত রাখবেন। বৈঠকের বিরতিতে জামায়াতে ইসলামী জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি তোলে। আমাদের দেশে ওয়াদা রাখে না, কথা কইলে লজ্জা পাওয়ার মতো রাজনীতি এখনো তো তৈরি হয়নি। এই জন্য আমরা বলেছি আমাদের সমস্ত পরিশ্রম সার্থক হবে। আমাদের এটা প্রয়োজন যে অ্যাগ্রিড রিফর্ম যেগুলো হয়েছে পয়েন্টস, এগুলোকে আইনি ভিত্তি দিতে হবে। প্রক্লেমেশন দিয়ে প্রক্লেমেশনকে অর্ডিন্যান্স জারি করে আনা যায়। আরেকটা প্রক্রিয়া হলো রেফারেন্ডামের মাধ্যমে আনা যায়। ৫ই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশের জোর দাবি তোলে এনসিপি। সরকার যদি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি না করেন, তাহলে আমরা এনসিপির পক্ষ থেকে সকল শরিকদেরকে সাথে নিয়ে, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে সাথে নিয়ে আমরা
জুলাই ঘোষণাপত্র জারি করব। জুলাই সনদকে সামাজিক এগ্রিমেন্ট আখ্যা দিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, খসড়ায় একমত বিএনপি, তবে এর আইনি কাঠামো নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সোশ্যাল এগ্রিমেন্ট হতে পারে, এটা কন্ট্রাক্ট, অনেকটা সোশ্যাল, ইট ইজ কন্ট্রাক্ট ইন বিটুইন নেশন, ইন বিটুইন পিপল অ্যান্ড দি পলিটিক্যাল পার্টিস অ্যান্ড স্টেক হোল্ডার্স। তা আমি মনে করি সেটা বাস্তবায়নের জন্য একমাত্র জায়গা হবে জাতীয় সংসদ। বুধবারের বৈঠকে এজেন্ডায় আরও ছিল রাষ্ট্রের মূলনীতি, সংসদের উচ্চকক্ষের গঠন ও সংসদ নির্বাচনের পদ্ধতি, সংসদের নারী প্রতিনিধিত্ব সহ আরও বেশ কয়েকটি বিষয়। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। সব শর্ত মেনে শেয়ার কেনার পর 17 বছরেও আইসিবি ইসলামী ব্যাংকের মালিকানা বুঝে পায়নি সুইস বিনিয়োগকারী প্রতিষ্ঠান আইসিবি ফিনান্সিয়াল গ্রুপ। মালিকানা নিয়ে ব্যাংকটির পুরনো শেয়ার হোল্ডার ওরিয়ন গ্রুপের মামলা নিষ্পত্তি না হওয়ায় তৈরি হয় এই অচলাবস্থা। বিপুল অর্থ লগ্নি করার পরও মালিকানা ঝুলে থাকায় এবার আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠানটি। কেন্দ্রীয় ব্যাংক বলছে বিষয়টি নিষ্পত্তি করতে সরকারের সহায়তা দরকার। 2006 সালে ব্যাপক অনিয়মে ডুবতে বসা ওরিয়েন্টাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। পরের বছর নিলামে তোলা হয় ব্যাংকটির শেয়ার। পরে 2008 সালে 350 কোটি 67 লাখ টাকায় ব্যাংকটির 52.76% শেয়ার কিনে নেয় সুইজারল্যান্ডের বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি ফিনান্সিয়াল গ্রুপ। নতুন নাম হয় আইসিবি ইসলামিক ব্যাংক। কিন্তু ওরিয়েন্টাল ব্যাংকের সিংহভাগ শেয়ারের মালিকানায় থাকা ওরিয়ন গ্রুপের মামলায় আটকে যায় শেয়ার হস্তান্তর প্রক্রিয়া। 17 বছর পেরিয়ে গেলেও চুক্তি অনুযায়ী মামলা জটিলতা নিষ্পত্তি করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। তবে বর্তমানে ব্যাংকটিতে প্রশাসক বসিয়ে পরিচালনার দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, আর এতে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়েছে বিদেশি বিনিয়োগকারী আইসিবি ফিনান্সিয়াল গ্রুপ। যদিও কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসক বলছেন অচল অবস্থা দূর করতেই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। চেয়ারম্যানকে অ্যাকশন দেওয়া নাই, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অ্যাকশন দেওয়া হয় নাই, সুতরাং বোর্ডটাও মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। এই মালয়েশিয়ান যে এমডিশিপ ছিল ওনারও মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। ব্রাঞ্চগুলোতে প্রতিনিয়ত টাকা ফেরত পাওয়ার জন্য একটা রণক্ষেত্রে পরিণত হতো। এরকম একটা সিচুয়েশনের প্রেক্ষিতে আমাকে এখানে নমিনেট করা হয়। ব্যাংক এই মুহূর্তে আপাতত অনেকটা স্টেবল পজিশন। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে এ সমস্যার দ্রুত সমাধান দরকার। মামলা করেছে প্রথমে দেশীয় যে কাউন্টার পার্ট ওরিয়ন গ্রুপ, তারা উনি বিগত সরকারের সময় একজন প্রভাবশালী হিসেবে চিহ্নিত ছিলেন, কিন্তু এই মুহূর্তে একটা নিরপেক্ষ সরকার আছে। অর্থাৎ এই সরকার সমাজে আমরা দ্রুত এটা আইনি পদক্ষেপ নিয়ে মামলাটি নিষ্পত্তি করে ফেলি, তবে আইসিবি ইসলামিক বা আইসিবি গ্রুপ কিন্তু তারা আর মামলায় জড়াবে না। বিশ্লেষকরা বলছেন বিষয়টি আন্তর্জাতিক আদালতে গড়ালে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব ছিল যে এটা যেভাবেই হোক তাদের যে ইনভেস্টমেন্টটা এবং যেটার এগেনস্টে যেই শেয়ারটা, সেই শেয়ারটা বুঝিয়ে দেওয়া। কোনো ফরেন ইনভেস্টর যদি মামলা ফাইল করে, বাংলাদেশের রেগুলেটররা যেভাবে অ্যাসিস্ট করার কথা সেভাবে অ্যাসিস্ট করে না, তাতে কিন্তু যেটা হবে বাংলাদেশের ইমেজ কিন্তু অনেকাংশেই আপনার বিনষ্ট হবে। 1987 সালে প্রথম আলবারাকা নামে প্রতিষ্ঠিত হয় ব্যাংকটি। 1996 সালে ব্যাপক অনিয়মের কারণে ডুবতে বসে। পরে 2004-এ ঘুরিয়ে চলা ব্যাংকটির মালিকানা পরিবর্তন হয়, নাম হয় ওরিয়েন্টাল ব্যাংক। যদিও পরে ফের ব্যাপক অনিয়ম ধরা পড়ে। সেই প্রেক্ষাপটে 2006 সালে শেয়ার নিলামে তোলার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। বিষয়টি নিয়ে ওরিয়ন গ্রুপের বক্তব্য জানতে চাইলেও সাড়া মেলেনি। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। প্রায় 30 বছর জলাবদ্ধতায় বসবাস কুমিল্লার চাঁদপুর এলাকার লক্ষাধিক মানুষের। এতে ব্যাহত হচ্ছে নগরবাসীর স্বাভাবিক চলাচল। বিশুদ্ধ পানি সংকটের পাশাপাশি মানুষ আক্রান্ত হচ্ছে পানিবাহিত রোগেও। স্থানীয়দের অভিযোগ, পুরাতন গোমতী নদীতে বাঁধ দিয়ে মৎস্য চাষের নামে পানি নিষ্কাশন বন্ধ করায় এই জলাবদ্ধতা। জলাবদ্ধতার দুর্ভোগ পিছু ছাড়ছে না কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথবি ইউনিয়নের 8 ও 9 নং ওয়ার্ডের লক্ষাধিক মানুষের। 3 দশক ধরে ভোগান্তি পোহাচ্ছেন তারা। বিশুদ্ধ পানির চরম সংকটে চর্মরোগ, পেটের পীড়াসহ নানা রোগে ভুগছেন সবাই। শিক্ষার্থীদের স্কুল কলেজে যেতে এবং রোগীদের চিকিৎসকদের কাছে নিতেও পড়তে হয় দুর্ভোগে। এছাড়া বাড়ছে ডেঙ্গুর ঝুঁকিও। এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের পথ বন্ধ করে প্রভাবশালীদের মাছ চাষের কারণেই সারা বছর পানিতে ডুবে থাকে এলাকাটি। এদিকে কিছু মাছের ঘের করে পুরা নদীতে,
সেই নদীতে বিভিন্ন বাঁধ দিয়ে তারা এই পানিটার বাধা সৃষ্টি করে, এবং এখানে আমরা প্রায় 30,000 মানুষ আজকে 30টা বছর ধরে আমরা এই পানি বন্দি। রাস্তায় আগে ছিল, রাস্তায় শুধু, এখন একদম বাসা বাড়িতে উঠে গেছে। ক্লিনিকে প্রত্যেক দিন এগুলারে নিয়ে যাইতেছে, জ্বর, কাশি, সর্দি, এগুলা বাচ্চারা নিয়ে অনেক সমস্যা। জলাবদ্ধতার কারণে অনেকে নিজেদের বসত বাড়ি ছেড়ে বাসা ভাড়া নিয়ে বাস করছেন অন্য এলাকায়। অনেক কষ্ট হইতেছে মানুষের, মুরব্বীদের নিজেরও বাড়িতে পারতেছে না, বুড়া বয়স্ক মানুষ তারাও চলাফেরি করতে পারতেছে না। বর্ষার পর অধিকাংশ সময় আমরা এই জলাবদ্ধতার শিকার। অনলি শীতকালটা হয়তো আমরা কিছুটা মুক্তি পাই জলাবদ্ধতা থেকে। বিষয়টি নজরে এসেছে, স্বীকার করে নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানালো উপজেলা প্রশাসন। স্থায়ীভাবে সমাধানের জন্য যা যা করা লাগে, পানির প্রবাহ যেখানে যেখানে বাধাগ্রস্ত হচ্ছে আমরা সেগুলো সরানোর উদ্যোগ নিব, এবং জলাবদ্ধতার এই নিরসনটা স্থায়ী সমাধানের জন্য যেই যে উদ্যোগ নেওয়া দরকার, যা যা করা দরকার, উপজেলা প্রশাসন সেগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে নিবে। জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে প্রত্যাশা নগরবাসীর। ডিভিসি নিউজ ডেস্ক। ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরেই দেওয়া হতে পারে এই স্বীকৃতি। স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেন, ফিলিস্তিনের গাজায় মানুষের দুর্দশা অসহনীয় হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে কানাডার। কয়েকদিন আগে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। পরে ইসরায়েল কিছু শর্ত না মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আগামী 5ই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের বিখ্যাত স্ফিয়ারে অনুষ্ঠিত হবে 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের অনুষ্ঠান। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা মিলে আয়োজন করবে 2026 বিশ্বকাপ। যদিও লাস ভেগাস বিশ্বকাপের আয়োজক শহরগুলোর তালিকায় নেই, তবে স্ফিয়ারকে বেছে নেওয়া হয়েছে তার বিশ্বমানের প্রযুক্তি, চমকপ্রদ এলইডি স্ক্রিন এবং পর্যটন সম্ভাবনার কারণে। ড্র অনুষ্ঠানে 48টি দলকে 12টি গ্রুপে ভাগ করা হবে। নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি দল সর্বোচ্চ 8টি ম্যাচ খেলতে পারবে এবং গ্রুপ পর্ব শেষে শুরু হবে 32 দলের নকআউট পর্ব। সব দল ডিসেম্বরের ড্রয়ের সময় চূড়ান্ত হবে না। বাকি থাকা কয়েকটি দল নির্ধারিত হবে 2026 সালের মার্চের প্লে অফ ম্যাচে। 11 জুন 2026 সালে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ হবে এবং ফাইনাল হবে 19 জুলাই 2026 সালে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।